জাঙ্কুক টেনে হিস্ট্রি থেকে নিজের রুমের বিছানায় ছুঁড়ে ফেলে। তিনি নিজেকে সামলাতে না পেরে পড়ে যায়। বেচারি অনেকটা ব্যথাও পায়। ব্যথায় আহ বলে চিৎকার করতে গেলেই জাঙ্কুক তার মুখ চেপে ধরে। কঠোর কণ্ঠে সে বলে, এই একদম চুপ। আর একটা কথা বললে এখানেই জিন্দা দাফন করে দেব তোকে। একদম আমার সামনে বেহায়াপনা করবি না বলে দিচ্ছি। আপনি কেমন মানুষ? আমি কি অন্যায় করেছি? কেন আমাকে ধ্বংস করতে আপনি উঠে পড়ে লেগেছেন? আমি বাড়ি ছেড়েও চলে এসেছি শুধুমাত্র আপনার জন্য। আর কি হারানোর বাকি আছে আমার? আর কি হারালে আপনার হৃদয়ের দহন মিটবে? আমাকে আমার বাবা মায়ের কাছে নিয়ে চলুন। ওদের জন্য চিন্তা হচ্ছে খুব, না জানি কি অবস্থায় আসে। মরে যাক সব। আমি তো শুধু তোকে নিজ হাতে খুন করব। একদম ভয় পাবি না, একটু কষ্ট হবে না তোর। আর হ্যাঁ, তোর ভাই বোন মা ওদের এত আগে মরলে তো হবে না। নিজের আদরের মেয়ের দহনে পুড়ে মরার যন্ত্রণা তো তাদের নিজ চোখে দেখে পৃথিবী ছাড়তে হবে। এখন এসব ভঙ্গিমা বাদ দিয়ে নিজের জামা খোল দেখি। ছি, মানুষ যে এত জঘন্য হতে পারে তা আমার জানা ছিল না। আপনারা তো বাবা মা আছে, তবে অন্যের বাবা মায়ের মৃত্যু কি করে কামনা করতে পারেন আপনি? আর আপনার কি বোধ বলতে কিচ্ছু নেই? ভাই বোন নেই? তার বাক্য শেষ হওয়ার আগেই গালে 5 আঙ্গুলের ছাপ বসে যায়। ফর্সা মায়াবী বর্ণে ফুটে ওঠে রক্তাক্তের চিহ্ন। তুই বোন হারিয়েছিলি, কিছু তো হারিয়ে ফেলিসনি তুই, তাই না? মানে দাঁড়া, মানেটা তোকে বোঝাচ্ছি। কথা সমাপ্তি ঘটিয়ে জাঙ্কুক তার কোমরে থাকা বেল্টটি খুলে তের গায়ে হিংস্রতা চিত্র লেপে দেয়। আচমকা এমন অপ্রত্যাশিত আক্রমণ তে আশা করেনি। শরীরে সাদা চামড়া ছিঁড়ে রক্ত বের হচ্ছে। এতটাই যন্ত্রণা হচ্ছে ভাষায় প্রকাশ করা কঠিন। চিৎকার করতে পারছে না ও। মুখ দিয়ে গঙ্গালির শব্দ নির্গত হচ্ছে তার, কারণ জাঙ্কুকের এক হাত দিয়ে তার মুখ চেপে ধরেছে। কাজল কালো চোখগুলো এখন তলিয়ে বেড়াচ্ছে জলের স্রোতে। হঠাৎ যখন জাঙ্কুকের হুঁশ ফিরে আসে তখন সে দেখতে পায় তের কোনো নড়চড় নেই। ও গড, মরে গেল নাকি? এইতে ওঠো, দেখো আমার নাটক ভালো লাগে না। কোনো রেসপন্স না পাওয়ায় এবার জাঙ্কুক তাড়াতাড়ি করে তেকে বিছানা শুয়ে দেয়। সারা শরীর থেকে রক্ত ঝরছে। কি করবে কিছু বুঝতে না পেরে ডাক্তারকে কল করে আসতে বলে সে। রাতে সে তের পাশেই ছিল। মাথার পিছনে বালিশ রেখে হীরা দিয়ে সারা রাত ঝিমুতে ঝিমুতে তার কেটে যায়। এর মধ্যে অনেকগুলো মেসেজ এবং কল আসে তার ফোনে, কিন্তু সে কোনো রেসপন্স করে না। উল্টো শেষমেশ বিরক্ত হয়ে ফোন অফ করে দেয়। কেনই বা এত অত্যাচার সহ্য করার পরও তে এখান থেকে পালিয়ে যাচ্ছে না? কেনই বা কোনো প্রতিবাদ না করে সহ্য করে নিচ্ছে সবটা নীরবে? সমস্যার শুরু ঘটে কিছুদিন আগ থেকে। বারবার তের কাছে একটা নম্বর থেকে মেসেজ এসেছিল। মেসেজের মধ্যে লেখা ছিল, সাবধান, তোমার পরিবার এবং তোমার পরিবারের সকলের মান সম্মান ধুলোয় মিশে যেতে পারে। তাদেরকে বাঁচানোর উপায় শুধুমাত্র তোমার কাছেই রয়েছে। এমন মেসেজ দেখে একটু ভরকে গেল, পরক্ষণে ঠিক হয়ে যায়, কারণ কিছুদিন পরে তার বিয়ে। তাই এসব মেসেজে সে পাত্তা দেয় না। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন নাম্বার ব্লক করার পরও আবার অন্যান্য নাম্বার থেকে ওকে সেম মেসেজ দেওয়া হয়। বিয়ের আগের দিন রাত্রে একটা মেসেজের শব্দে তের ঘুম ভেঙে যায়। এবার শুধু মেসেজ না, এবার একটা ভিডিও ক্লিপও আছে, যা দেখে তের মনে স্পষ্ট বিরক্ত ফুটে ওঠে। বিরক্ত হয়ে ভিডিওটা ওপেন করতেই চোখ কপালে উঠে যায়। আর মেসেজটিতে লেখা ছিল, পরিবারের সম্মান রক্ষা করতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে তোমাকে, তা না হলে এই ভিডিও পুরো দুনিয়া দেখবে। বাকি কথাগুলো তাকে আরও সময় নিয়ে পড়তে হয়। রাতে আর তের ঘুম হয়নি। নিদ্রাহীন রাত্রি যাপনে মশগুল ছিল সে। পরদিন সকাল থেকে বিয়ের আমেজ শুরু হয়ে যায়, কিন্তু তের মুখে ছেয়েছিল বিষণ্ণতা। তবুও নিজের চিন্তা ভাগ করার সুযোগ নেই তার। বাড়ি থেকে বিদায় নেওয়ার আগে একটা শেষ চিঠি পরিবারকে দিয়ে গেল। কেন এই চিঠি লিখল তে? কেনই বা বিয়ের আগ মুহূর্তে আসর ছেড়ে পালিয়েছে সে? তার কিছুই লেখা নেই এই চিঠিতে। বর্তমানে ফিরে আসি। সকালে তের ঘুম ভাঙতেই সে জাঙ্কুককে ওয়াশরুম থেকে বের হতে দেখে। নাস্তা আসবে একটু পর, খেয়ে ওষুধ খেতে হবে তোমার। আপনার মাথায় কি চলছে? কি নোংরা খেলা খেলছেন আমার সাথে? কি খেললাম? তোমাকে তো শুধু ওই ভিডিওটি পাঠিয়েছি, আর তুমি তো নিজ থেকে নিজের পরিবারের সম্মান বাঁচাতে আমার কাছে এসেছো। আমি তোমাকে বলেছিলাম কাল 2টা পর্যন্ত আমি তোমার জন্য ওয়েট করব। বাকিটা তো নিজেই করলে তুমি। আমি করিনি, আপনি আমাকে করতে বাধ্য করেছেন। আমি যাতে আপনার কথা মতো কাজ করি, তাই তো ব্ল্যাকমেল করেছেন আমাকে, তাই না?
এতক্ষণ জাঙ্কুক ভালো করে তের সাথে কথা বলছিল, কিন্তু যখনই তে তার মুখে মুখে তর্ক করে তখনই জাঙ্কুকের মেজাজটা চটে যায়। চুপ, তুই এখন আমার বাড়িতে আসিস, তাও আবার আমার বিছানার উপরেই। এসব কিন্তু ভুলে যাস না, তাই গলা নামিয়ে কথা বল। মেয়েদের এত বড় গলাবাজি শোভা পায় না। আবারও তীর চোখ দিয়ে জলস্রোত ধাবিত হয়। জাঙ্কুকের ফোনে হঠাৎ একটা মেসেজ আসলো, যেখানে লেখা ছিল ও একটা চিঠিও লিখে রেখে গেছে। সরি এই খবরটা লেট করে জানানোর জন্য। মেসেজটা পরে শেষ হতে জাঙ্কুকের রাগ সাত আসমান ছুটে যায়, কারণ এত গুরুত্বপূর্ণ একটা তথ্য এত দেরি করে তার কাছে এসেছে। জাঙ্কুকের ভয়ানক ক্রোধের শিকার হয় অসহায়তে। হঠাৎ করে সে বাঘের থাবার মতো তের গালে চড় বসিয়ে দেয়। তার সামলাতে না পেরে তে ফ্লোরে পড়ে যায়। আর্তনাদ ভরা শুষ্ক গলা থেকে বেরিয়ে আসে নিঃশব্দ বাক্য, মারছেন কেন? এত রাতে কষ্ট দিয়েও কি আপনার শরীরের জ্বালা মেটেনি? তোর জন্মই হয়েছে কষ্ট ভোগ করার জন্য। তোকে শতবার খুন করলেও এই অর্তিত্ব জ্বালার নিবারণ ঘটবে না। এই দহন বয়ে আনবে তোর জীবনে মারাত্মক যন্ত্রণা। মৃত্যু ছাড়া মুক্তি নেই এই যন্ত্রণার। তাই করুন, মেরে একেবারে মুক্তি দিয়ে দিন আমাকে। না শোনা, এসব তো এত সহজে হচ্ছে না। তুমি মরে গেলে তো খেলা শুরু হওয়ার আগেই বিগড়ে যাবে। তখন আমি কি করব বলো? যাই হোক, এসব আদিক্ষেতা রেখে বল, বাড়িতে চিঠি কেন লিখে রেখে এসেছিস? সহানুভূতি লাভের আশায় আমাকে ফাঁসানোর জন্য? ভিডিওর কথা মনে হয় তুই ভুলে গেছিস। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক একটু কর্নারে গিয়ে কলের অপর প্রান্তে থাকা ব্যক্তিটিকে বলল, হ্যাঁ সে আমি। কথা বলা শেষ হতেই জাঙ্কুকের রূপটাও আবার আগের মতো বদলে যায়। সে তের চুলের মুঠি ধরে বলে, শুনে রাখ, বাড়ি থেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না। আর এসব করেও তো লাভ নেই তোর। আরেকটা কথা, নিচে নামার দরকার নেই, তোর খাবার উপরেই পাঠিয়ে দেওয়া হবে। জাঙ্কুক তারপর চলে যায়। তে নিচে এসে দেখে পুরো বাড়ি ফাঁকা, কয়েকটা চাকর বাকর ছাড়া। মুহূর্তে জাঙ্কুকের কথা মনে পড়তে সে রুমে চলে যায়। ঘরবন্দি অবস্থায় সারাটা দিন তেকে কাটিয়ে দিতে হয়। রাতে জাঙ্কুক বাড়ি ফিরে যখন দেখে তে ঘুমিয়ে পড়েছে, তখন তার মেজাজ টুঙ্গি উঠে যায়। সে তের ঘুমের মধ্যেই ওর পা ধরে এক টান দিয়ে নিচে ফেলে দেয়। তে ব্যথায় কান্না মাখায় গলায় বলল, কি করছেন? তোকে না বলেছি গলা নিচে নামিয়ে কথা বলবি? আপনি সারাদিন ছিলেন না? ভালোই ছিলাম। কথা শেষ করার আগে গালে আর একটা চর পড়ে তের। ভালো তো লাগবেই তোর। কাজের লোকের সাথে এত কিসের কথা তোর? পালানোর ফোন দিয়ে আসছিলি বুঝি? মানে আপনি? কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক তার বৃদ্ধা ও তর্জনী আঙুল দিয়ে তের মুখ চেপে ধরে। একদম চুপ। কি ভেবেছিলি তুই কিছু টের পাবো না আমি? বি কেয়ারফুল। আমার চোখ কিন্তু বাস পাখির মতো, শিকার কখনো হাতছাড়া করি না। আমার কথার ধরন সর্বদা ব্যতিক্রম হতে পারে, কিন্তু আমার টার্গেট কখনো মিস হয় না। আজ দেখ আমি তোর কি হাল করি। নিচে যাওয়ার মজা তোর খুঁজে যাবে। জাঙ্কুক তের সাথে জোর জবরদস্তি করে তার হাত পা মুখ সব বেঁধে দিল, যাতে তের আর্তনাদ তার কর্ণকুহরে না যেতে পারে। নিজেকে আত্মরক্ষার চেষ্টা চালিয়েও লাভ হয়নি তের। এমনি কাল রাতের নির্মম অত্যাচারের কারণে শরীরে মারাত্মক জখম তার। এখন আর এক ফোঁটা শক্তি নেই নিজেকে রক্ষা করার। ধীরে ধীরে জাঙ্কুক মনোতৃপ্তিতে তের বস্ত্র হরণ করলো। প্রতিশোধের আতর যেন তার চোখে স্পষ্ট। খুবরে খুবরে সে তের দেহকে নিস্তেজ করে ফেলল। 2 ঘন্টা পর ক্লান্ত শরীর নিয়ে জাঙ্কুক বিছানায় শুয়ে পড়ল, যদিও এখনও সে তের বাঁধনগুলো খুলে দেয়নি। তে নীরবে কান্না করেই যাচ্ছে। এই অশ্রু যেন থামার জন্য সৃষ্টি হয়নি। শরীরের নানা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। কামড়ের ক্ষতগুলো বেশ গভীর। হঠাৎ জাঙ্কুক উঠে বসে তের হাতের বাঁধন খুলে দেয়। তারপর সুন্দর ও সাবলীল ভাষায় বলে, যাও গিয়ে গোসল করে আসো। তে এই কথা শ্রবণ করতেই তাড়াতাড়ি নিজের শরীর কভার করার চেষ্টা করে। বিষয়টা জাঙ্কুক লক্ষ্য করতে বাঁকা হাসি দেয়। আরে এত ঢেকে লাভকে, যা দেখার দেখে নিয়েছি। আহারে ভার্জিন ছিলে তুমি, তাই তো এত কষ্ট হয়েছে তোমার। বাট আই ডোন্ট কেয়ার। তের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু সে মুখে কিছু বলার আগে জাঙ্কুক পোশাক পরে পাশের রুমে চলে যায়। 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও তে ওয়াশরুমে বসে কান্না করছিল। বিষয়টা যখন জাঙ্কুক নজরবন্দি করে, তখন তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হওয়ার কথা বলতে থাকে। জাঙ্কুকের হিংস্রতার ভয়ে তে তাড়াহুড়ো করে গোসল সেরে বেরিয়ে আসলো। শোনো,
তোমাকে একটা কথা বলার ছিল। এই শাড়ি গহনা রাখা, কাল সকাল সকাল রেডি হয়ে যেও। পাল্টা কোনো প্রশ্ন আমি পছন্দ করি না। কথা শেষ করে জাংকুক রুম থেকে বেরিয়ে যায়। জাংকুক বাহিরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে একটা কাজের লোক মহিলার কাছে ফোন চাইলো তার পরিবারকে কল করবে বলে। মুহূর্তে পেছন থেকে জাংকুকের একটা গার্ড এসে ফোনটা নিয়ে যায় আর তেকে শাস্তি স্বরূপ রুমে তালাবদ্ধ করে রাখে। জাংকুক বাড়ি ফিরল কিছুক্ষণের মধ্যেই মেজাজ খারাপ নিয়ে। ম্যানেজারের তাকে দেখেই বোঝা হয়ে গেছে যে আজ কিছু একটা খারাপ ঘটবে। বাড়িতে প্রবেশ করা মাত্রই জাংকুক ম্যানেজারকে জিজ্ঞাসা করলো কোথায় সে। রুমে আছেন তিনি। তে গোসলে গিয়েছিল, সে জানতো না জাংকুক এসেছে, তাই তলে গায়ে দেওয়া অবস্থায় সে বাইরে বেরিয়ে আসলো। জাংকুককে আচমকা বিছানায় দেখে ভয় লজ্জায় একাকার হয়ে যায় তের সর্বাঙ্গ। সে রাগী গলা জাংকুককে বলল, আরে আপনি এই সময় এসেছেন ভালো কথা, তাই বলে কয়ে আসলে কি ক্ষতি হতো? ও আপনার তো আবার লজ্জা শরম নেই। জাংকুক কোনো জবাব না দিয়ে তেকে একটা চড় মারল। তে বাঘুনির মতো হুঙ্কর দিয়ে বলে উঠল, কি করছেন? তোকে আজ বুঝাবো লজ্জা কাকে বলে। জাংকুক তের গা থেকে তলেটা ছৌ মেরে খুলে ফেললো। জোর করে তাকে বিছানায় ছুঁড়ে ফেলে পুনরায় আগের মতো বেঁধে ফেলা হয় তাকে। তে বারবার একই কথা জিজ্ঞাসা করছিল, কেন তার সাথে এমন করা হচ্ছে, তার ভুল কোথায়। এসবে জাংকুক ভ্রুক্ষেপ না করে আলমারি থেকে বের করে তের পদতলে নিজের শরীরের শক্তি প্রয়োগ করে আঘাত করলো, কিন্তু এসব করেও তার মন ভরছিল না। তাই সে লোহার চিকন রডটা গরম করে তের পায়ের তলায় লাগিয়ে দেয়। ব্যথায় কাঁচুমুচু হয়ে তে জাংকুকের কাছে ক্ষমা চাইছিল বারবার, প্লিজ ক্ষমা করে দিন, আমি আপনার সব কথা মেনে চলবো, আমাকে কিছু করবে না, দয়া করে প্লিজ আমাকে মাফ করে দিন। অবশেষে তের হাত পায়ের বাঁধন খুলে দিল এবং জামা পরতে বলল। নিজেও পোশাক পরিধান করে তেকে রুমে লক করে সেখান থেকে বেরিয়ে পড়লো। কিন্তু যাওয়ার আগে সে ম্যানেজারকে কড়া করে বলে যায় তের রাতের খাওয়া বন্ধ করে দিতে, এমনকি তাকে আর কি করতে হবে তাও সে তাকে বুঝিয়ে দেয়। তে নির্বাক চোখে চেয়ে বিছানা উপর হয়ে শুয়েছিল। কোন পাপের শাস্তি সে পাচ্ছে? আদৌ কি সে কোনো পাপ করেছিল? এত কষ্ট অত্যাচার কেন তাকে ভোগ করতে হচ্ছে? আস্তে আস্তে দিনের আলো ফুরিয়ে রাতের আধার নেমে আসে। আজ আর জাংকুকের বাড়ি ফিরে আসার কোনো খবর নেই। খবর থাকবেই বা কী করে? সে তো নাইট ক্লাবে হ্যাং আউট করতে গিয়েছে। ক্লাব থেকে বের হয়ে জাংকুক তার ফোন অফ করে দিল। বাড়িতে গিয়ে সে তেকে ঘুমানো অবস্থায় দেখতে পায়। আজ কেন জানি মেয়েটাকে কষ্ট দিতে ইচ্ছে করছে না, তাই নিজের রুমে গিয়ে ভালো ছেলের মতো সে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই জাংকুক তার প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। সকালে তে জাংকুককে জিজ্ঞাসা করে সারা রাত কোথায় ছিল। সে নিজেও জানে না কেন এটা জিজ্ঞাসা করেছে। এর উত্তরে জাংকুক কিছু বলল না। সন্ধ্যার পর বাড়িতে লোক আসে তেকে সাজাতে। জাংকুকের ভয়ে তেকে হালকা সাজে নিজেকে সজ্জিত হতে হয়, কিন্তু এই সাজের অর্থ কি তা তে এখনো বুঝে উঠতে পারেনি। এদিকে যার সাথে তের বিয়ে ঠিক হয়েছিল সে অলরেডি অন্য কাউকে বিয়ে করে ফেলে, যার ছবি জাংকুক তেকে দেখায়, যাতে তে আরো বেশি ভেঙে পড়ে। মাত্র কয়েকদিনের মধ্যেই ওই লোকটা বিয়ে করে ফেললো একটা অন্য মেয়েকে। রাতে তেকে তৈরি করে সবার সামনে আনা হয়, যেখানে ছিল কতজন মানুষ আর ছিল একটা হুজুর। হুজুরের পাশে জাংকুকও ছিল। তেকে দেখে জাংকুক বলল, এদিকে এসো, আমার পাশে বসো। এত ভালো ব্যবহার দেখে তে তো পুরোই অবাক। হঠাৎ হুজুর বলে উঠল, তাহলে চলুন বিয়ে পড়ানো শুরু করা যাক। মানে কি? কার বিয়ে? পাগল নাকি আপনারা? জাংকুকের রাগ উঠে যায় তের এমন অসভ্যতামি দেখে, তবুও সে শান্তভাবে তেকে বলল, তোমার আর আমার বিয়ে হবে, আর তোমাকে বিয়ে করতেই হবে, তা না হলে তুমি জানোই তো আমি কি করতে পারি। নিউ আর একটা ভিডিও আছে, দেখবে নাকি? চুপ করেন বলছি, জঘন্য মানুষ আপনি একটা। আপনার মতো মানুষ আমি জীবনে দেখিনি। আমার সামনে এমন নাটক করলে জীবনটা একেবারে জাহান্নাম বানিয়ে দেব। এর থেকে বেটার আমি যা বলি তাই করো। তোমার বাবা এখন হসপিটালে, তুমি যদি চাও তোমার বাবার কিছু না হোক, আমি যা বলি চুপচাপ তাই করো। তে চোখের অশ্রু বিসর্জন দিতে থাকে। হুজুর, তাহলে আর দেরি কিসের? তাড়াতাড়ি বিয়েটা পড়িয়ে ফেলুন, জাংকুক উচ্চস্বরে বলে উঠল। তারপর দুজনের বিয়েটা হয়ে গেল। রাতে তে রুমে গিয়ে লাল বেনারসিটা খুলে ফেলে। এমন স্বপ্ন কখনোই সে সাজায়নি, এমন বউ সে হতে চায়নি।
তাই এই বিয়ের পোশাক তার কাছে বিষাক্ত কাপ্তানের মতো লাগছে। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমের মধ্যে প্রবেশ করলো। ছেলেটাকে দেখলে বোঝার সাধ্য নেই যে সে এত ভয়ানক। তার বাবা মাও হয়তো তার এই ভয়ানক রূপটা কখনো দেখেনি। জাঙ্কুকের জীবনের বেশিরভাগ সময় কেটেছে বিদেশে। বাবা অনেক বড় গার্মেন্টস কোম্পানির মালিক ছিলেন। আস্তে আস্তে শুধু পোশাক শিল্পে নয়, অন্যান্য সেক্টরেও জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল ওদের, বিশেষ করে আইটি কোম্পানিতে। এখন এত দূর জাঙ্কুক নিয়ে এসেছে তাদের কোম্পানিকে। জাঙ্কুককে রুমে আসতে দেখে তের বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। না জানি ছেলেটা আজ তার নতুন কোন রূপ দেখায়। দেখুন, আমার কাছে আসবেন না, আমি জানি আমি আপনার বউ এখন, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা ইচ্ছে তাই করবেন। তোমাকে কিছু করতে চাইনি, কিন্তু তুমি একটু বেশি বাড়াবাড়ি করো। জাঙ্কুক একটা বাঁকা হাসি দিয়ে আলমারির কাছে যাওয়া মাত্র তে তাকে বলল, কি বের করছেন? পানিশমেন্ট দিব? আমার পানিশমেন্টের জন্য তো মেয়েদের লাইন লেগে থাকে, তো আপনি এখানে কেন? সেই লাইনে গিয়ে দাঁড়ান না। যত সব, বেশি কথা বলবে না। এখন আমি তোমার স্বামী। তোমার মুখ কিন্তু বেশি চলছে, মনে আছে? এর আগে কিন্তু একবার সুই হাতে নিয়েও তোমার মুখটা সেলাই করিনি। এবার কিন্তু আমাকে বাধ্য করো না। জাঙ্কুক একটা দুষ্ট হাসি দিয়ে তের নিকট চলে আসে। যা দেখে তের ভিতরটা ভয় ধরফর করছিল। ভয়তে চোখ বন্ধ করে ফেললো, কিন্তু তখনই জাঙ্কুক তের মাথায় একটা টোকা দিয়ে বলল, এইভাবে মারবো না, তিলে তিলে শেষ করব তোমাকে। তোমার রক্তে অসুর নৃত্য করব আমি। সব কিছুর প্রতিশোধ আমি নিব। আর শোনো, আমাকে ভালোবাসা হবে তোমার জন্য পাপ। দেখতে আমি অনেক হ্যান্ডসাম, তাই আগেই বলে দিচ্ছি, আমার প্রেমে পড়া বারণ। আমার প্রেমে পড়া হবে তোমার জন্য পাপ। এই পাপে জড়ানো মানে নিজেকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা। তাই আমি চাই না আমাকে কোনো দিনও ভুল করে তুমি ভালোবেসে ফেলো, কারণ আমি তোমাকে ঘৃণা করি। কথা শেষ করে জাঙ্কুক রুম থেকে চলে যায়। জাঙ্কুক নিজের কাজ শেষ করে আবার রুমে ফিরে আসে। এসে দেখে তে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। জাঙ্কুক তেকে বিরক্ত না করে ডান পাশে ঘুমিয়ে পড়ে। সকালে জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। চোখ মেলতে নিজের বুকের উপর তেকে আবিষ্কার করে সে কিভাবে মেয়েটা বাচ্চাদের মতো তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জাঙ্কুক একটু মুচকি হাসি দেয় তের এহেন কাণ্ডে, কিন্তু পরক্ষণে তার মনে পড়ে যায় তার আসল কাজ কি। তাই সে ধাক্কা দিয়ে তেকে নিজের বুক থেকে সরিয়ে দেয়। আচমকা ঘুমের মধ্যে ধাক্কা খাওয়ায় তে ভয় পেয়ে যায়। চেঁচিয়ে জাঙ্কুককে বলে, ঘুমের মধ্যে মানুষ বুঝি মানুষের সাথে এমন করতে পারে? আপনি জানেন ঘুমের মধ্যেই যে মানুষ নিষ্পাপ থাকে? লিসেন ইউ, আমার বুকের উপর শুয়েছিলি, আবার বড় বড় কথা বলছিস? সহ্য হচ্ছে না আর আমার। আর আমি কেন আপনার বুকে শুতে যাব? আমার তো মনে হয় এইসব তো আপনারই প্ল্যান। সুযোগ পেয়ে নোংরামি করার ধান্দা করছিলেন, তাই না? একদম চুপ। তোর মতো মেয়ের সাথে শুতে হলে তো টাকার দরকার পড়ে না, কারণ তোরা এমনিতেই এত সস্তা। তুইও যেমন, তোর ভাইও তেমন, তোর বোনও তেমন, আর বাকির হলো তোর বড় বোন। দেখবি সে কদিন পর সব ছেড়ে আর এক পুরুষের সাথে পালিয়েছে। এটা তো তোদের বংশগত পেশা, তাই না? অনেক শুনেছি আপনার কথা। আচ্ছা, কেন শেষ করে দিচ্ছেন আমাকে? কেন আমাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে নেমেছেন? কিসের এত ক্ষোভ আপনার? কোন জন্মের শত্রু আমি বলেন? জবাব দিন বলছি। সময় হলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোকে জবাবদিহি করতে আমি বাধ্য নই। রেডি হয়ে নে, বাইরে যাব আমরা। অতঃপর জাঙ্কুক তেকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায়, যেখানে তার বাবা মা থাকে। জাঙ্কুকের বাবা মা তেকে অস্বীকার করে এবং জাঙ্কুকের বাবা মার কিছু তর্কাতর্কি হয়। তে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে। বাবা মা আর ছেলে পুরো ঘটনাটি উপলব্ধি করার চেষ্টা চালিয়ে যায়। শোনো, সামনের সপ্তাহে আমি আর তে বিদেশ চলে যাচ্ছি। এখানে যেই কাজে এসেছিলাম তা অনেকটাই সফল। কথাটা বলি সে তের হাত ধরে একটা বাঁকা হাসি দেয়। তে মনে মনে ভাবছিল, জাঙ্কুক তো সফল হবেই, কারণ সে তো আমার জীবন নরক বানিয়ে দিয়েছে। সে তো টোটালি সাকসেসফুল। গাড়িতে উঠে বসতেই তের মাথায় প্রশ্ন কিনবিন করা শুরু করলো। বিদেশ যাওয়ার মতো মিথ্যে কেন বলেন, তাও আবার নিজের বাবা মাকে? তোমার কি মনে হয় আমি যা বলি সবই মিথ্যে? আগামী সপ্তাহে তোমাকে বিদেশ পাচার করে দিব। কোনো মিথ্যে নয় এটা। এসব শুনে তে ভয় পেয়ে যায়। সে বলল, আপনি কি তবে নারী পাচার করেন? ও মা, বুঝে গিয়েছো? আল্লাহ, এখন আমার কি হবে? তে দয়া করে এসব কাউকে বলো না প্লিজ, তাহলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। কথা শেষ করে এক গাল হেসে দিল জাঙ্কুক। তে এসব দেখে আরও রেগে ওঠে। সে গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে বসে। হঠাৎ গাড়ি একটি বিশাল হোটেলের সামনে থামানো হয়। গাড়ি থেকে নেমে জাঙ্কুক তেকে বলে, নিচে নামতে পারো না নাকি?
নাকি মনে মনে ভাবছো তোমাকে আমি কোলে করে নামাবো? মরে গেলেও না। হোটেল রুমে যাওয়ার পর জাংকুক তেকে বলল, তুমি রুম থেকে বের হবে না, আর হলেও লাভ নেই, তোমার রুমের সিকিউরিটি আমি বাড়িয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি চলে আসবো। তে নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে পড়লো আর চিন্তা করতে লাগলো, নিচে সে যেই লোকটাকে দেখেছে তাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। এইদিকে জাংকুক তার এক বন্ধুর সাথে কথা বলছে একটা রুমে। আমি তেকে বিয়ে করেছি শুধুমাত্র ওর পরিবারের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আমার কাজ শেষ হয়ে গেলে ওকে মুক্তি দিয়ে দিব, দ্যাটস সিম্পল। আমি জানি না তোর ভিতরে কী চলছে, কেন যে তোকে ওই ভিডিওটা দিতে গেলাম। এখন তো মনে হচ্ছে তুই আমাকে কোনো ঝামেলায় জড়াবি, কিছুই হবে না দেখিস। কিন্তু তে নিজের পরিবারের উপর একটু বেশি দরদ, আর এই দরদই তার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। নিজে তো ধ্বংস হবেই, পুরো পরিবারকেও ধ্বংস করবে। সেটাই তো দেখছি, ছোট বোনের গোপন ভিডিও যেন ভাইরাল না হয়ে যায়, তাই বিয়ের আসর ছেড়ে তোর কাছে চলে এসেছে। এখন তো তার নিজের লিঙ্কে তৈরি হয়ে গিয়েছে, অনেক কিছু ওই পরিবারকে সহ্য করতে হবে। জানিস, আমার এখনো মনে পড়ে 5 বছর আগের কাহিনী, যখন আমি বাইরে পড়ালেখা করতে গিয়েছিলাম। আমার ছোট বোনটার সাথে ওর ভাই ইউনচুন প্রেমের অভিনয় করে আমার বোনটাকে ওর ফাঁদে ফেলায়, তারপর ওর সাথে মেলামেশা করে এবং তার গোপন ভিডিও ধারণ করে, এবং যা দিয়ে প্রতিনিয়ত আমার বোনটাকে ব্ল্যাকমেল করে। এক পর্যায়ে আর সইতে না পেরে নিজে সুসাইড করে। কয়দিন ইউনচুন জেল খাটে, তারপর মুক্তি পেয়ে যায় ওদের টাকার জোরে, আর পুলিশ ঘুষ খেয়ে ওকে ছেড়ে দেয়। কিন্তু আমি সিদ্ধান্ত নেই, এর প্রতিশোধ আমি নিবই, আর ওর 3 বোনের জীবন আমি ধ্বংস করে দিব। তের আজ বাড়ির কথা খুব মনে পড়ছে। সুন্দরই তো ছিল তার জীবন, তাহলে কেন এই জীবনের উপর নেমে এলো কালো অভিশাপ? বাবা মা তো তাকে ভুল বুঝে বসে আছে। পুরো চিঠির মাধ্যমে যদি বাড়িতে একটা খবর পাঠানো যেত, যদি বাবা মাকে জানানো যেত, শুধুমাত্র তাদের কথা চিন্তা করে নিজের সব সুখ, নিজের ইজ্জত, ভালো থাকা সব কিছু সে বিসর্জন দিয়েছে। এসব ভাবতে ভাবতেই 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল তের। জাংকুক অনেক আগে রুমে এসে শাওয়ার নিয়ে পোশাক পরিধান করে নিয়েছে, কিন্তু এদিকে তের সেদিকে কোনো খেয়াল নেই। তে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। আমি যেন এসে দেখি তোমার শাওয়ার নেওয়া শেষ। তারপর রুমে খাবার পাঠাতে বলল। এমনিতেই আমার ক্ষুধা পেয়েছে। আমি আপনাকে বুঝতে পারি না, কখনো কুসুমের মতো কোমল তো কখনো আবার পাথরের মতো শক্ত। দুটো রূপ নিয়ে থাকতেই বুঝি আপনি অব্যস্ত। জাংকুক কোনো জবাব না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে তে শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বাইরে আসে। জাংকুক অনেক আগে রুমে এসে বসে আছে। তেকে শাওয়ার নিয়ে বের হতে দেখে তার চোখটা তের দিকে গেল। চোখে যেন কেমন নেশা ধরে গেল। তের ভেজা শরীর জাংকুকের বুকে কাঁটা দাঁড়িয়ে দিচ্ছিল। সে উঠে গিয়ে তের সামনে দাঁড়াতেই তে ভয়ে কেঁপে উঠল। আপনি আপনি কখন আসলেন? এভাবে তাকিয়ে আছেন কেন? ক্ষুধা লেগেছে তাই? মানে টানে কিছু নেই, অনেকক্ষণ অপেক্ষা করেছি। খাবে চলো। খাওয়ার মধ্যে জাংকুক একটা মদের বোতল খুলল। ছি, কি বাজে গন্ধ! এটাকে বাজে না ভেবে অনুভব করার চেষ্টা করো, দেখবে এটার মারাত্মক গন্ধ তোমার গায়েও জ্বালা ধরিয়ে দিবে। খাবারের থেকে ওটাই বেশি খাচ্ছেন। আপনার চোখ তো লাল হয়ে গিয়েছে। আর খাবে না দয়া করে। কখন না জানি হানার রূপে চলে আসেন। ওই রূপকে আমি বড্ড ভয় পাই। জাংকুক চুপটি করে তের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তার ক্ষুধা লেগেছে, কিন্তু সেটা খাবারের নয়। তের শরীরের কি হয়েছে? এভাবে তাকানো কি বন্ধ করবেন না? তোমাকে তো আমি ইসলামী শরীয়তের নিয়ম মেনেই বিবাহ করেছি, সেটা তো তুমি অস্বীকার করতে পারবে না। আমি তো সত্যি তোমার স্বামী হই, তাই না? এখন কি স্বামীর বৈধ অধিকার দাবি করে অত্যাচার চালাবেন? চালাতে হলে না হয় চালাবো। জাংকুক এবার এগিয়ে এসে তেকে দাঁড় করালো। তের পিছনে গিয়ে তের ঘাড়ের ভেজা চুলগুলো সরিয়ে একটা চুমু এঁকে দেয়। সঙ্গে সঙ্গে শিরশিরে ওঠে তের সর্বাঙ্গ। আস্তে আস্তে তের সারা শরীরে জাংকুক চুমু বিলিয়ে দিল। তে নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, কিন্তু কেন জানি জাংকুককে আজ তার বাধা দিতে মন চাইছিল না। জাংকুকের স্পর্শগুলো আজকে অন্যরকম লাগছে। বিয়ে তো ঠিকই হয়ে গিয়েছে, একটাই তো জীবন মানুষের, একটাই তো বিয়ে, আর তার জীবন তো জাংকুক দখলে নিয়ে নিয়েছে। তের সপ্তাহ এখন জাংকুকের হাতের মুঠোয়।
কোথাও তো আর যাওয়ার পথ নেই, কারণ সে জাংকুকের সাথে রাতের পর রাত কাটিয়েছে। তাহলে কি তাকে স্থির করে নিতে পারে না জাংকুক? জাংকুক তেকে কোলে করে বিছানায় শুয়ে দেয়। তারপর শুরু হয় শরীরের দেনা পাওনা পূরণের আসম্মিক উদ্ভব। শরীর যখন দম ফোরা চাহিদার, তখন ঘটে সমাপ্তি। বিছানা ছেড়ে জাংকুক উঠে বসে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি, একটা কথা বলবো। এই শরীরের চাওয়া পাওয়ার বাহিরে একটু আমাকে নিয়ে একদিন ভাবলে আমি অনেক খুশি হব। জাংকুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার শরীরের ছুঁই বলে এটা ভেবো না, তোমার জন্য আমার কোনো ফিলিংস রয়েছে। আমি আগেই বলেছিলাম আমাকে ভালোবাসার মতো ভুল করবে না। এসবের পরিণতি অনেক খারাপ। জাংকুক একটা সিগারেট ধরিয়ে বারান্দায় কার্নিশে গিয়ে দাঁড়ালো। তে জাংকুকের কথায় কষ্ট পেয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে সে বুক ফেটে কান্না করে। জাংকুক হয়তো বাহির থেকে সবে শুনছে, কিন্তু তার কোনো রিয়াকশন নেই। ফ্রেশ হয়ে এসে তে বিছানায় শুয়ে পড়ল। জাংকুক তখনও বারান্দায়। রাতে হঠাৎই তে একটা বিদঘুট স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তে সারা শরীর ঘেমে গিয়েছে। সে তার আশপাশটা ভালো করে দেখে নেয় একবার, তারপর তার চোখ যায় বিছানায় শুয়ে থাকা ঘুমন্ত রাজার দিকে। তে নিজের বুকে হাত দিয়ে দেখে সেখানে কোনো গুলির অস্তিত্ব আছে কিনা। না, নেই। সবই যে ছিল দুঃস্বপ্ন। এত বাজে স্বপ্ন এর আগে আমি কখনোই দেখিনি। এই স্বপ্ন তো আমাকে দোটানায় ফেলে দিবে দেখছি। স্বপ্ন কি কখনো সত্যি হয়? তে তাড়াতাড়ি করে টেবিল ল্যাম্প জ্বালায়, তারপর গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে পান করে। হঠাৎ আলো জ্বালানোর ফলে জাংকুকের ঘুম ভেঙে যায়। সে ঘুম চোখে তেকে বলে, কি তে, এত রাতে লাইট অন করেছো কেন? কিছু না, পানির পিপাসা পেয়েছে। এদিকে এসো। আপনি আমার কাছে আসবেন না। আজকের পর থেকে দূরে থাকুন, ভুলে যাবেন না আমি আপনাকে ঘৃণা করি। জাংকুক ভুরু কুঁচকে তের দিকে তাকায়, তারপর আবারও ওপাশ হয়ে ঘুমের জগতে হারিয়ে যায়। পরদিন সকালে জাংকুক তেকে নিয়ে তার নিজের বাড়ি চলে আসে, যেটা একান্তই তার বাড়ি। অনেক হয়েছে হোটেল আর গেস্ট হাউস, এখন তো তের অধিকার আছে জাংকুকের নিজের বাড়িতে থাকার। কি পছন্দ হয়েছে? হয়েছে, কিন্তু আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমরা এখন থেকে এখানেই থাকবো। শোনো, আর মাত্র 2 দিন আমরা এখানে আছি, তারপর তোমাকে কিন্তু আমার সাথে বিদেশ যেতে হবে। পারবো না, কোথাও যাব না আমি। কি পেয়েছেন আপনি আমাকে? হাতের মোয়া? অনেক সহ্য করেছি আমি। আর না, আপনি এখনো তের খারাপ রূপটা দেখেননি, তাই সাবধান, আমাকে আর কষ্ট দেওয়ার চেষ্টা চালাবেন না। জাংকুক নিজেও তের এমন ব্যবহারে হকচকিয়ে যায়, কিন্তু সে মনে মনে একটা কথাই ভাবতে থাকে, কাল তো এই মেয়ে আমাকে জমের মতো ভয় পেত, তাহলে হঠাৎ এমন ভয়ানক রূপ কেন ধারণ করলো? জাংকুক তার মনের কথাগুলো মনের মাঝেই রেখে দেয়, কিন্তু তখনই জাংকুকের ফোনে কল আসে। জাংকুক গাড়ি করে তার অফিসে চলে যায়, যেখান থেকে সে কাজের পাশাপাশি তেকেও এতক্ষণ চোখে চোখে রাখছিল। কিন্তু হঠাৎ করেই জাংকুকের ভাই চলে আসে। এতে করে জাংকুকের তেমন কিছু একটা মনে না হলেও সে তখনই রেগে যায় যখন সবিন তেকে নিয়ে ছাড়ে যায়। সে সবিন আর তের ফিরে আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে, কিন্তু তাতেও যখন তারা কেউ ফিরে আসে না, তখন জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে জাংকুক বাড়ি পৌঁছায়, কিন্তু ছাদে যাওয়ার আগে জাংকুকের কাছে একটা ভিডিও আসে, যা একটা অচেনা নাম্বার থেকে কেউ একজন তাকে সেন্ড করে। ভিডিওটি ওপেন করা মাত্রই জাংকুকের মাথা কাজ করা বন্ধ করে দেয়। তারপর সে রেগে হনহনিয়ে ছাদে চলে যায়, যেখানে গিয়ে জাংকুক দেখে তে একটা বই পড়ছে আর সবিন তা মনোযোগ দিয়ে শুনছে। এসব দেখে আরও রাগ হয় জাংকুকের। সে সবিনের কাছে গিয়ে বলে ওঠে, তুই ওকে এখানে কেন এনেছিস? আর এইতে তোমার কি বেশি শখ হয়েছে ছাদে উঠে সবিনকে বই পড়ে শোনানোর? রুমে যাও এক্ষুনি, আর সবিন তুই এখানেই থাক। কথাটা শুনে সবিন জাংকুকের দিকে তাকায়। এটা আবার জাংকুকের কোন রূপ? বেচারিতে দৌড়তে গিয়ে স্লিপ কেটে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু জাংকুক সঙ্গে সঙ্গে তেকে ধরে ফেলে। বেশি লাফালাফি করলে এমনই হবে। আমার মধ্যে মহত্ব ছিল বলে সাহায্য করেছি, না হলে এতক্ষণে বোয়াল মাছ ধরতে। সারা রাত এমন ঝগড়া করেই কেটে যায় তে আর জাংকুকের। তের কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, তাই জাংকুক তাকে নিয়ে পরদিন বিকেলে শপিংয়ে যায়। শপিং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তে গাড়িতে বসে এক মনে বাহিরের দিকে হা করে তাকিয়ে আছে। মনে হচ্ছিল এই বুঝি প্রথম সে গাড়িতে উঠেছে, আর প্রথমবার সে ঢাকা শহর ভালো করে দেখছে। হঠাৎ মেইন রাস্তা ছেড়ে গাড়ি একটা গলির মধ্যে ঢুকলো। এটা কোন রাস্তা? এখানে কেন নিয়ে এসেছেন?
একটা জিনিস দেখাবো। গাড়ি কিছুক্ষণ চলার পর একটা গলির মোড়ে থামালো। এটা কোন জায়গা? প্রতিটা পাড়া। আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন বুঝতে পারছি না, আপনার উদ্দেশ্য কি? একটু চুপ করে বসো, ভালো করে চোখটা দিয়ে দেখো তো, ওই মেয়েটা কে যে এই প্রতিটা পল্লী থেকে বের হচ্ছে? বড় আপু, এটা দেখানোর জন্যই তোমাকে এখানে আনা। তোমার বোনের এখানে কাজ কি? আমি আপুর সাথে দেখা করব। তার মনে হয় কোনো সমস্যা হয়েছে। এই একদম এসব করার চেষ্টা করো না। শোনো, আমার রিভেন্স লিস্টের মধ্যে না তোমার ওই বোনও ছিল, সেও আমার নজরে, কিন্তু নজর রাখতে গিয়ে যে এসব কিছু দেখতে হবে তা বুঝতে পারিনি। নিজের পরিবারের মানুষকে নিয়ে খুব গর্ব হয় তোমার, তাই না? দেখো, এত গর্বের পরিণাম কি, আরো অনেক কিছু তুমি জানতে পারবে, শুধু একটু অপেক্ষা করো। একটা কথা কি জানো, যার বোন যৌনপল্লীর একজন পতিতা, তার ব্যবহারে না দিমাগ মানায় না। তের চোখ দিয়ে ছলছল করে জল পড়ছে। রাতে বাসায় যাওয়ার পর তে অনেক কান্না করছে, যা দেখে জাংকুকের কিছুটা খারাপ লাগা কাজ করে। সে তো এটাই চেয়েছিল তেকে কষ্ট দিতে, কিন্তু এখন কেন তার খারাপ লাগছে সে এটাই বুঝতে পারছে না। তেকে ধমক দিল, এবার তে থেমে থাকে না, তার কান্নার গতি যেন আরো বেড়ে যাচ্ছে। এবার জাংকুক আর না পেরে নিজের শার্টটা খুলে তের কাছে গিয়ে বলল, সরি, অনেক বকে ফেলেছি আজ তোমাকে। মেয়েরে দাফন করে মৃত মানুষের কাছে ক্ষমা চাইলে কি কোনো ফল পাওয়া যায় মিস্টার জিয়ং জাংকুক? সরি বললাম তো, আর কি চাও? জানটা বের করে হাতে দিলে কি ক্ষমা করবে? হয়েছে, এত পিতলা খাতিল আমার ভালো লাগে না। বলিতে আবারও কান্না জুড়ে দিল। এবার আর জাংকুক থাকতে পারছিল না, ইচ্ছে করছিল মেয়েটার কানে ধামুর ধুমুর দুইটা বসিয়ে দিতে, কিন্তু সে নিজেকে সংযত করলো এবং কাউকে কল করে জানালো ওর বোন সম্পর্কে সব তথ্য দিতে। আসলে কি ওর বোন নির্দোষ নাকি সত্যিই কালপিট? কল শেষ হলে জাংকুক গিয়ে তের সামনে দাঁড়ায়। তোমার নাকা কান্না শেষ হলে নিচে চলো, রাতের খাবার খাবে। আমি খাবো না, আপনি যান, আমার কোনো খিদে নেই। দেখো, একদম ঢং করবে না। বলি তেকে কাঁধে তুলে নিয়ে গেল নিচে ডাইনিং টেবিলে, তারপর জোর করে তেকে খাবার খাওয়ালো। তে মনে মনে ভাবছে যে এই লোকটা 2 দিন আগেও চেয়েছে তে না খেয়ে মরুক, আর সে জোর করে তেকে খাওয়াচ্ছে। আসলে এই লোকটার মতলব কি, সে কি চাইছে তের কাছে? কিন্তু তে কিছুতেই বিশ্বাস করতে পারছে না তার বোন এগুলো করছে। তার বোন আর যাই করুক এতটাও নিচে নামতে পারে না। পরের দিন বাড়ির মধ্যে ঢুকে জাংকুক একেবারে ভেবাচাকা খেয়ে যায়, কারণ পুরো বাড়ির ধোয়া একেবারে বিদঘুটে হয়ে গিয়েছে। শ্বাস নেওয়া ভারী মুশকিল। জাংকুক ভালো করে লক্ষ্য করতেই বুঝে এই ধোয়ার উৎস রান্নাঘর, তাই সে দেরি না করে তাড়াতাড়ি সেখানে দৌড়ে যায়। সেখানে গিয়ে তেকে মাটিতে পড়ে থাকতে দেখে। তেকে এমন অবস্থায় দেখে যেন জাংকুকের প্রাণ পাখি উড়ে যাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি গ্যাসের চুলাটা বন্ধ করে দেয়। তের গালে বেশ কিছুবার থাপ্পড় মারে, কিন্তু তে কোনো সাড়া শব্দ করছিল না। জাংকুক দ্রুত তেকে কোলে করে নিজের বেডরুমে নিয়ে যায়, তারপর ডাক্তার ডেকে নিয়ে আসে। হাতের কিছু কিছু জায়গায় গরম তেলের ছিটাও পড়েছে তেল। ডাক্তার এসে তেকে দেখে কিছু মেডিসিন লিখে দিয়ে যায়। জাংকুক এখনো তের পাশেই বসে আছে। হঠাৎ করেই তে চোখ মেলে তাকায়। তে, ঠিক আছো? এখন কেমন লাগছে শরীর? আমি ঠিক কি করে থাকবো, দেখছেন না কত বড় দুর্ঘটনার মুখোমুখি হয়েছে আমি। তা তো দেখলামই, কিন্তু এই অবস্থা কি করে হয়েছে তোমার? আমি রান্না করতে গিয়েছিলাম। এত পাকনা মুখ কেন করতে যাও? আর মুখে কি অবস্থা হয়েছে দেখেছো? তোমাকে দেখে তো এখন আমার ভয় করছে। আপনি মজা নিচ্ছেন? মজা নিতে পারলাম কই, হাতটা দেখি। ধরবেন না, অনেক জ্বালাপোড়া করছে। খুব জ্বলছে বুঝি? ওয়েট, আমি মলম লাগিয়ে দিই। তো কি রান্না করেছো সেটা তো আমাকে বললে না। তেমন কিছু না, দুধ নিয়ে গরুর মাংস। বুঝতে পেরেছি, তোমার উদ্দেশ্য ছিল পায়েস তৈরি করা, কিন্তু ভুল উপকরণ ব্যবহারের ফলে গরুর মাংসের পায়েস তৈরি হয়ে গিয়েছে। আরে না, আমি তো এমন একটা খাবার তৈরি করতে চেয়েছিলাম যেখানে দুধ এবং গরুর মাংসের উভয়ের পুষ্টিগুণ একসাথেই পাওয়া যাবে। আল্লাহ বাঁচিয়েছে আমাকে। এমন খাবার খেয়ে মরার থেকে গুলি খাওয়া অনেক ভালো। এসব বলে জাংকুক তের হাতে মলম লাগিয়ে দিচ্ছিল, আর তে একটু পর পর ব্যথায় স্যাঁত করে উঠছিল। তে জাংকুকের দিকে তাকিয়ে আছে। এই লোকটা হঠাৎ করে এত কেয়ার করছে কেন ওর? প্রশ্ন করেই বসলো। আপনি তো কিছুদিন আগেও আমাকে কষ্ট দিচ্ছিলেন, তাহলে এখন আবার এত কেন আদিক্ষেতা দেখাচ্ছেন? আপনার তো আর খুশি হওয়ার কথা আমি ব্যথা পেয়েছি। এসব নাটক করার কোনো প্রয়োজন নেই। লাস্টের কথাটা শুনে জাংকুকের মেজাজটা যেন গরম হয়ে গেল।
চোখ গরম করে তের দিকে তাকাতে তে মুখটা নিচু করে ফেলে। তের ভয়ার্ত মুখ দেখে জাংকুক যেন শান্ত হয়ে গেল। চোখ গেল তের ঠোঁটের দিকে। কেমন জানি হঠাৎ করে মনের ভিতর একটা শিহরণ কাজ করা শুরু করে তার। জাংকুক তাড়াতাড়ি করে তের থেকে নিজের চোখ সরিয়ে বলে উঠল, এখন কি কিছুটা ভালো লাগছে? এটা কথা বলি, তুমি আর ভুলেও রান্নাঘরে পা রাখবে না। আর তোমাকে ওইখানে ফেলে রেখে বাড়ির কাজের লোকেরা কই গিয়েছিল? আমি খালি খালি টাকা দিয়ে রাখি নাকি ওদের? যদি বাড়ির বউয়েরই রান্না করার দরকার পড়ে তাহলে আমি বাবুর্চি কেন রেখেছি? সব কটা অপদার্থ। তে মিনমিনিয়ে বলে উঠল, আসলে আমি ওদেরকে আমার কাছে আসতে না করেছি। আমি বলেছিলাম আজকে তোমাদের ছুটি, তোমরা চলে যাও। ওদের কারো দোষ নেই, সব দোষ আমার। আমি কথা দিচ্ছি আর আপনার অনুমতি ব্যতীত পাকনামি করতে যাব না। প্লিজ ওদের কিছু বলবেন না। জাংকুক আর কিছু বলে না। পরের দিন সকালে অফিসে যাওয়ার জন্য জাংকুক রেডি হচ্ছিল। তে তখন সোফায় বসে বসে দেখছিল জাংকুককে। জাংকুকের সাথে কথা বলতে বলতে তের চোখ যায় জাংকুকের টেবিলে রাখা একটা ঔষধের কৌটোর উপর। এটা কিসের ঔষধ? কই দেখি। আর এটা তো ঘুমের ঔষধ। আপনি ঘুমের ওষুধ খান নাকি? ইদানিং আমার একটু ঘুম আসে না, কি করবো বলো? ওটা আবার তুমি ট্রাই করে বসো না। ঘুমের ঔষধের কারণে কিন্তু মানুষের মৃত্যুও হয়। মৃত্যুর কথা শুনে তের মাথায় কিছু একটা আসে। সে ভাবনার দুনিয়ায় পাড়ি জমায়। আচ্ছা, আপনি কি এখনো অফিসে বসে বসে সিসিটিভি ক্যামেরায় আমাকে পাহারা দেন নাকি? কই না তো। ওই তো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কেন? তাহলে ওগুলো ফেলে দিন। একটা কথা বলি, ক্যামেরা তো ঠিকই লাগানো আছে, কিন্তু ওটার পাওয়ার অফ করা। ওগুলো অকেজ। জাংকুক যেতেই তে খুশিতে একটা ডিঙ্কো নাচ দিয়ে ওঠে। বেশি খুশি হলে তার এই নাচ দিতে মন চায়। এটাকে নাচ বলে না, ব্যাংলাফও বলা চলে। তে আর এক দণ্ড দেরি না করে দৌড়ে গিয়ে জাংকুকের সেই পাওয়ারফুল ঘুমের ঔষধটা হাতে নিল। তারপর সে বলল, বাবু জাংকুক, তুমি তেকে এখনো চেনোনি? কি ভেবেছো আমি 5 ফুট বলে আমার মাথায় ব্রেন ছোট? আরে জাংকুক, তুমি নিজেই তো একটা বুদ্ধিহীন অনুজীব। তুমি জানো না, ছোটবেলায় জাস্ট আমার মাথায় একটা আপেল পড়েনি বিদায় আজ আমি আইনস্টাইনের মতো হতে পারিনি। আজ আমি তোমার সব চেলা পেলাকে নরক থেকে থুক্কু স্বর্গ থেকে সফর করিয়ে এনে ছেড়ে দিব। কথাটা বলে তে আর দেরি না করে রান্নাঘরে চলে যায়। খাবারগুলো রান্না করে সাথে ঔষধগুলো মিক্স করে দেয়। তারপর সবাইকে খাওয়ায়। অফিসে জাংকুক ল্যাপটপে তের এমন কুকর্ম দেখে একাই একগাল হাসে। তোমার মাথার ব্রেন আসলেই ছোট। আমি বললাম ক্যামেরা অফ, আর তুমি বিশ্বাস করে নিয়েছো। কিন্তু মহারানী, তুমি তো জানো না আমার চোখ জোড়া ঈগল পাখির মতো পুরো বাড়িতে হিডেন ক্যামেরা লাগানো, যা তুমি কখনোই জানতে পারবে না। কিন্তু আজ যা মন চাই করো। আমার বউ বলে কথা, একটু স্বাধীনতা না থাকলে আবার কেমন হয়? এইদিকে কিছুক্ষণের মধ্যেই সবাই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সবার বেহাল অবস্থা দেখে তে মনে মনে বলে, ও মা, এটা কি ওষুধ রে বাবা? আল্লাহ, এরা আবার কেউ মরে টরে যাবে না তো আবার? দেখতে দেখতে সবাই এক এক করে ঘুমিয়ে পড়ে। ওইদিকে জাংকুক তো তে সব কিছুই দেখছিল। এবার নিজের একজন একটা লোককে কল করে বলে ওঠে, শোন, দূর থেকে ওর উপর নজর রাখবে। ও যা করতে চায় তাই করতে দিবে, আর তোমাদেরকে যেন ভুলও না দেখতে পায়। আর একটা কথা, কি কি করছে, কোথায় যাচ্ছে তার সেকেন্ডে সেকেন্ডে আমাকে জানাবে। কিছুক্ষণ পরে জাংকুকের ফোনে কল আসে। স্যার, ম্যাম তো পতিতা পল্লীতে ঢুকছে। এসব জানার পর জাংকুকের মাথা কাজ করছিল না। তার মনে একটাই প্রশ্ন, তে টাকা পেল কোথায়? তাই সে সিসিটিভি ফুটেজ দেখা শুরু করে। গত রাতে যখন জাংকুক ঘুমিয়েছিল তখন তার মানিব্যাগ থেকেই তে টাকার খাম মেরে দিয়েছে। ছি, বিয়ে হতে না হতেই কিনা স্বামীর পকেট মারা শুরু করে দিয়েছে মেয়েটা। না জানি আর কত টাকা আমার হাতিয়েছে। বলি সে অফিস থেকে রওনা হলো। তে যে জায়গায় গিয়েছে সেখানে যাওয়ার জন্য। তে একা একাই হাঁটতে লাগলো, কারণ সে এখানে যার জন্য এসেছে তাকে তো এখনো খুঁজে পায়নি। মনের অজান্তে সে বলে উঠল, আপু তুমি কোথায়? চলে আসুন আমার কাছে। একটা লোক তের দিকে নজর দিতেই তের হাত ধরতে চাইল। তে পেছনে ফেরা মাত্রই লোকটার কপালে ঘুষি পড়ল। ফিরে তাকাতে দেখতে পেল জাংকুক এখানে। মুহূর্তে হট্টগোল পড়ে গেল। তে জাংকুককে থামানোর চেষ্টা করছে, কিন্তু জাংকুক থামছেই না। এদিকে তের বোনও বেরিয়ে আসলো। তের চোখ পড়ল বোনের দিকে। দু বোন সামনাসামনি হলো। তেকে দেখা মাত্রই পায়ের নিচ থেকে যেন মাটি সরার মতো অবস্থা। হুমড়ি খেয়ে পড়ল তের বুকে। কান্না করা শুরু করে দিল। জাংকুক শান্ত হয়ে গেলে
তে আর তার বোনকে নিয়ে নিজের গাড়িতে বসায়। এই কয়দিনে জাংকুক পুরো কাহিনী জানতে পেরেছে তের বোনের। আসলে তের বোন ইচ্ছাকৃতভাবে পতিতালয়ে আসেনি, ও শিকার হয়েছে ব্ল্যাকমেলের, যার সাথে জাংকুক তার নিজের বোনের মিল খুঁজে পেয়েছে। তাই আশ্বাস দিয়ে বলল, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন যখন সবটা আমি জানতে পেরেছি, এর পেছনে যারা যারা আছে সবাইকে আইনের আওতায় নেওয়া হবে, কঠিন শাস্তি এদেরকে দেওয়া হবে। আপনি কিভাবে জানেন এগুলো? তে কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি সব জানি, এখন বাসায় চলো। কিন্তু এই অবস্থায় তে তার বোনকে ফেলে রেখে চলে যেতে চাচ্ছে না, তাই জাংকুকের কাছে রিকোয়েস্ট করলো যেন তার বোনকেও নিয়ে যাওয়া হয়। বাড়িতে চলে গেল তারা তিনজন। তে, আমি এই মুখ বাবা মাকে কিভাবে দেখাবো বলতো? ভুল না হয় আমি একটা করেছি, কিন্তু তার শাস্তি এভাবে আমাকে পেতে হবে আমি কখনো ভাবতে পারিনি। আমাকে কে মেনে নেবে, কে আমাকে বিয়ে করবে? এই সমাজ আমাকে মানবে না রে, আমার মরে যাওয়া উচিত। তে কিছু বলার আগেই জাংকুক বলে উঠল, এসব চিন্তা তোমাকে করতে হবে না, আমার ভাই তোমাকে বিয়ে করবে যদি তোমার কোনো আপত্তি না থাকে। জাংকুকের এমন কথায় তে যেন একটু আশার আলো খুঁজে পেল, কারণ জাংকুক যেমনই হোক কিন্তু জাংকুকের চাচাতো ভাই অনেক ভালো। তের সাথে আজ পর্যন্ত কখনো খারাপ ব্যবহার করেনি, বরং যথেষ্ট ভালো মানুষ। জাংকুক সরাসরি বাসা থেকেই থানায় চলে যায়, সেখানে সে সবকিছু সামলায়। সবকিছু মিটমাট করে জাংকুকের বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়, কিন্তু বাসায় এসে দেখে তে এখনো তার জন্য অপেক্ষা করছে। জাংকুক দেরি না করে তের পাশে গিয়ে বসলো। এখনো ঘুমাওনি কেন? এত রাত জেগে থাকলে তো শরীর খারাপ করবে। আপনিও তো জেগে আছেন, আপনারও তো শরীর খারাপ করবে। ভাবছিলাম আপনার ভেতরটা আদৌ কি অনেক কঠোর নাকি বড্ড কোমল। তো ভেবে কি বুঝতে পারলে? কিছু তো একটা বুঝতে ঠিকই পেরেছি, কিন্তু অনুমান করতে পারছি না। আচ্ছা, আপনি তো প্রতিশোধবদ্ধ ছিলেন, তাহলে কেন আমাকে আমার বোনকে সাহায্য করছেন? আমার থেকে তো আপনার প্রতিশোধ নেওয়ার কথা, তাই না? আপনি তো চাইলেই পতিতা পল্লীতে সারা জীবনের জন্য রেখে আসতে পারতেন। প্রতিশোধ কি ভালোবাসার থেকেও বড় হয়? আমার ভালোবাসার কাছে যে প্রতিশোধ হেরে গিয়েছে, তাকে তুমি বুঝতে পারো না, নাকি বুঝেও না বোঝার ভান করো? আমি জানি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে যেও বারবার আরো ভয়ানকভাবে তোমার নেশায় আসক্ত হয়ে যাচ্ছি। একটা কথা কি জানো, যে পুরুষ ভালোবাসার থেকেও প্রতিশোধকে প্রাধান্য দেয় সবচেয়ে বেশি, তাকে আমি তীব্র নিন্দা করি। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমি তোমার চোখে আমার জন্য সেই অনুভূতিকে অনুভব করে দেখেছি। আমাদের মধ্যকার ভালোবাসা আরো বহু আগেই হয়তো সৃষ্টি হয়ে গিয়েছিল, কিন্তু আমরা চক্ষু লজ্জায় তা প্রকাশ করতে পারিনি। তুমিই বলো, ভালোবাসা কি চক্ষু লজ্জা মানে? এই হৃদয় নিজের অভিমত ব্যক্ত করার জন্য উতলা হয়ে পড়েছে। আমাদের ভালোবাসার জন্ম হয়েছিল ঘৃণা থেকে, আর যেই ভালোবাসার জন্ম ঘৃণা, রাগ, অবহেলা থেকে হয়, সেই ভালোবাসায় কোনো বিচ্ছেদ নামক শব্দের আনাগোনা নেই। জাংকুকের কথাগুলো শুধু যেন তের কর্ণকুহরে নয়, হৃদয় কুঠরিতেও স্পর্শ করছিল। তার কোমল হৃদয় জাংকুকের জন্য কেঁদে উঠল। মন বলে উঠল, মানুষটা হয়তো এতটাও খারাপ নয়। কোনো না কোনো কারণ নিশ্চয়ই তার পরিবর্তনের পিছনে লুকিয়ে আছে। কোনো না কোনো কষ্ট নিশ্চয়ই তার পরিবর্তনের পিছনে লুকিয়ে আছে। কোনো না কোনো কষ্ট তার ভিতরেও হয়তো গভীরভাবে বাসা বেঁধেছে। তাই তো সে প্রতিশোধের খেলায় মগ্ন হয়ে গিয়েছিল। আচ্ছা, আমার পরিবার তার সাথে কি এমন করেছে? কি সেই কারণ যা এমন বাচ্চা সুলভ মানুষটাকেও হায়না বানিয়ে দিয়েছিল? তাকে অন্যায় থেকে বের করে আনার দায়িত্ব আমারই, যেহেতু আমি তার অর্ধাঙ্গিনী। যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়েছে। তে আজ নিজেই জাংকুককে নিজের বুকে টেনে নেয়, কিন্তু মনের কথা মনেই গোপন করে রাখে। চিন্তা করবেন না, আমি সব সময় আপনার পাশে আছি, ছেড়ে কোথাও যাব না। এখন ফ্রেশ হয়ে আনতো। হ্যাঁ, তারপর তো তোমার হাতে রান্নাও খেতে হবে। আচ্ছা, আমার খাবারেও কি ঘুমের ওষুধ মিশিয়েছ নাকি? কথাটা শুনে তে অনেক লজ্জা পেয়ে যায়। মাশাআল্লাহ, লজ্জা যেন তোমার শোভা আরো বাড়িয়ে দিয়েছে, লাজুকতা মেয়েদেরকে আরো আকর্ষণীয় করে তোলে। জাংকুক শাওয়ার নিয়ে নিচে আসতেই তে জিজ্ঞাসা করে, বাড়ির ওয়ার্কাররা কোথায়? কাউকে সে দেখতে পাচ্ছে না। রহমান এসে তো সবাইকে জাগিয়ে দিয়েছিল, ওরা সবাই ডিটেনশনে। ওদের শাস্তি একটাই, ওরা কেন তোমাকে পাহারা না দিয়ে বেকবের মতো ঘুমিয়ে পড়েছিল? ওদের তো কোনো দোষ নেই, দোষটা সব আমার।
চিন্তা করবেন না ম্যাডাম, আপনাকেও একটু পরে পানিশমেন্ট দেওয়া হবে, রেডি থাকুন। এতক্ষণে তে বুঝতে পেরে যায় তার কপালে কোনো পানিশমেন্ট লেখা হয়ে গিয়েছে। খাওয়া শেষ হতেই জাঙ্কুক তেকে পাজা করে তুলে নিজের রুমে চলে যায়, তারপর আস্তে করে তাকে বিছানায় শুয়ে দেয়। এর আগে প্রতিবার জাঙ্কুক নিজ থেকেই আগ বাড়িয়ে তের কাছে যেত, কিন্তু আজ কেন জানি তের নিজেকে স্বেচ্ছায় তার সামনে থাকা মানুষটির কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করছে। তিনি থেকেই জাঙ্কুককে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। এরপর সে প্রথমে জাঙ্কুকের ঠোঁটে চুমু এঁকে দেয়, তারপর কণ্ঠমণিতে। ছেলেদের সবচেয়ে আকর্ষণীয় স্থান হচ্ছে এই কণ্ঠমণি। অত শিহরণে শিরশির করে ওঠে জাঙ্কুকের সর্বাঙ্গ। জাঙ্কুক তের চোখের দিকে তাকাতেই উপলব্ধি করে তার চোখের মধ্যে লুকিয়ে থাকা অতিক্ত মিলনের আকাঙ্ক্ষা। জাঙ্কুক আবারও তেকে নিজের পাজা কোলে জড়িয়ে নেয়। দুজনকে দেখে মনে হচ্ছিল সুঠম আকর্ষণীয় দেহের মধ্যে গুটিসুটি লাজুক অবস্থায় লুকিয়ে আছে এক মোহনীয় লাল পদ্ম। হঠাৎ জাঙ্কুকের কলয়ের সাথে ধাক্কা লেগে বেড সাইড টেবিলের উপর রাখা কাচের ল্যাম্পটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু জাঙ্কুক বা তে এতে কেউ ভ্রুক্ষেপ করে না। অন্ধকারে দুটো উষ্ণ দেহ যেন একে অপরকে পাওয়ার তীব্রতায় বেকুল হয়ে পড়েছে। আস্তে আস্তে উভয়ের নিঃশ্বাস ভারী হয়ে উঠতে লাগলো। দেহের স্পন্দনকে সঙ্গী করে হারিয়ে যায় কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার দুনিয়াতে এই দম্পতি। উত্তল দুটি দেহ মিত্রতা করে তীব্র ভালোবাসার অলিঙ্গনে শুরু হয় শৈলের দেনা পাওনা পরিশোধের আসামিক বিপর্যয়। মধ্যরাতে ঘড়ির কাঁটা 4:30 ছুঁই। হঠাৎ জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। বাইরে তুফানি ঝড় শুরু হয়েছে। প্রিয়তমার চুলের মাদকতা বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ফুলের মতো মেয়েটা ঠিক ফুটন্ত ফুলের মতোই অন্ধকারের মধ্যে তার শরীরে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আলতোভাবে জাঙ্কুক তের কপালে একটা চুমু দিয়ে তাকে নিজের গা থেকে সরিয়ে বিছানা থেকে উঠে পড়ল। বারান্দার রকিং চেয়ারে কিছুক্ষণ বসে থাকলো সে। মাথায় অনেক কিছু চলছে তার। পরক্ষণেই আর কিছু চিন্তা না করে তেকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয় বিছানায় এসে। জাঙ্কুকের উষ্ণ দেহের আছে তে তাকে ঘুমের ঘোরে আর শক্ত করে জড়িয়ে ধরল। মুহূর্তে জাঙ্কুকও ঘুমের দুনিয়ায় হারিয়ে যায়। পরের দিন জাঙ্কুক তের সামনে তের ভাইয়ের আসল রূপ তুলে ধরে এবং তের ভাইকে পুনরায় জেলে পাঠানো হয় তার করা অপরাধের জন্য, এবং তের পরিবারের কাছে তেকে নিয়ে যায় জাঙ্কুক। এক সময় তের পরিবারও জাঙ্কুককে মেনে নেয়, আর অন্যদিকে জাঙ্কুকের ভাইয়ের সাথে তের বড় বোনের বিয়েটাও হয়ে যায়। এটি বোঝা যায় ভালোবাসা মানুষকে কতটা পরিবর্তন করতে পারে, যেমনটা হয়েছে জাঙ্কুকের ক্ষেত্রে। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে।